বাংলাদেশের সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ মেঘনা নদীতে ভেসে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তার নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। কারণ মৃত্যুর আগে তিনি bdnews24.com-এ একটা চিঠি দিয়ে গিয়েছিলেন। এখন বিভুরঞ্জন সরকারের মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা রকম তথ্য বেরিয়ে আসছে। মানে কেন ৭১ বছর বয়সী একজন পিতা, যিনি একজন প্রকৌশলী এবং একজন চিকিৎসকের বাবা এবং যিনি সাংবাদিকতা জগতে ব্যাপক পরিচিতি, সম্মান এবং বন্ধু বান্ধব জড়ো করেছেন গত কয়েক দশক জুড়ে, সেই সময়টায় কেন তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হবে সে প্রশ্ন তো করছেন অনেকে বটেই। এবং আত্মহত্যা করতে কেনই বা তিনি মুন্সিগঞ্জ পর্যন্ত যাবেন এবং এমনভাবে মৃত্যুর ঘটনা ঘটাবেন যাতে তার লাশ ভেসে উঠতে হয় নদীর বুকে, সেসব প্রশ্ন করছেন অনেকে বটে। কিন্তু বিষণ্ণতা এমন এক রোগ, মানসিক রোগ, যাতে মানুষ অনেক সময় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কাজেই সেই সম্ভাবনা তো থেকেই যায়। এর মধ্যে বিভুরঞ্জন সরকার যে চিঠিটি লিখে গেছেন বলে বলা হচ্ছে bdnews24.com-এ, যে ইমেইলে তিনি এই লেখাটি পাঠিয়েছেন, সেখানে তিনি তার পারিবারিক টানাটানি অনটনের কথা বলেছেন। তিনি বলেছেন যে বেতনে তিনি চাকরি করছিলেন সেই বেতনে আসলে চিকিৎসা ব্যয় মিটিয়ে, নিজের, পুত্রের এবং পরিবারের সংসারের সকল খরচ মিটিয়ে তার পক্ষে একটা সম্মানজনক জীবন, স্বস্তির জীবন কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। হতাশার একটা সুর আছে সেই চিঠিতে, কিন্তু সেই চিঠিটি আসলে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম ছাপছে না। মানে বিভুরঞ্জন সরকার এই যে সেই চিঠিতে বলেছেন সত্য বললে বেঁচে থাকা কষ্টকর, তা যে কত বড় সত্যি, এবং সে কারণেই প্রশ্ন জাগে কেউ তাকে মেরে ফেললো কিনা, এবং সত্য বললে যে বেঁচে থাকা কঠিন সেটা সাংবাদিক সমাজকে বা সংবাদ মাধ্যমগুলোকে আবার মনে করিয়ে দিল কিনা এবং আবারও চ্যালেঞ্জ করলো কিনা। যেই প্রশ্নগুলো সুনির্দিষ্টভাবে করার জন্য বিভুরঞ্জন সরকারের মৃত্যুর আগে সর্বশেষ চাকরিটি চলে গিয়েছিল, সেই প্রশ্নগুলো তোলা যে বাংলাদেশে নাজায়েজ বা বাংলাদেশে এই প্রশ্নগুলো তোলার কোনো উপায় নেই, নিয়ম নেই, এবং যিনি এই প্রশ্ন তুলবেন, যিনি এই প্রশ্ন কোথাও ছাপবেন বা এই প্রশ্ন তোলার কোনো পরিসর বা স্পেস তৈরি করবেন, তার লাশ হয় মেঘনায় ভেসে উঠবে, নইলে চাকরি যাবে। চাকরি গিয়ে অনটনের মধ্যে এমন অবস্থা হবে যে নিজেই নিজের গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে পড়বেন। মানে এটা কি একটা শিক্ষামূলক মৃত্যু কিনা, এবং সেই মৃত্যুর আগে এই চিঠি শিক্ষামূলক কিনা সে প্রশ্ন তুলতেই হয়। কারণ দেখুন, বিভুরঞ্জন সরকারের মৃত্যুর পর সাংবাদিকতা জীবনের অনটন, একজন সৎ সাংবাদিকের বেতন কম, টানাটানি, সেসব নিয়ে যে আলাপ, আমি ২.৫ দশকের বেশি সময় ধরে, মানে প্রায় ৩ দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে জানি, এখন খুব হাহুতাশ হচ্ছে, ছিছি এত কম বেতনে সাংবাদিকেরা চাকরি করেন, তবু তারা সৎ থাকার চেষ্টা করেন, আহা যিনি সৎ তিনিই মরে যাচ্ছেন, এসব বলে গলা শুকানো হলেও আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আসলে মালিকেরা কখনো ওয়েজ বোর্ডে বেতন দিতে রাজি হবেন না, নিয়মিত বেতন দেবেন না। এবং বাংলাদেশে একদিকে যেমন সাংবাদিকদেরকে বেতন কম রেখে, কম খাইয়ে, অনটনের মধ্যে রেখে একটা ভীষণ সংগ্রামী জীবন যাপন করতে বাধ্য করে যাওয়া হবে, অন্যদিকে এমন একটা প্রচারণা চালানো হবে যে যারা সাংবাদিকতার কার্ড পেয়ে বা সম্পাদক হয়ে বসে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন, তাদের দিকে আঙুল তুলে বলা হবে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, সকল সাংবাদিকই পচে গেছেন এবং তারা তাই করছেন, এবং সেটা বলে সংবাদ মাধ্যমের টুটি চেপে রাখার সবচেয়ে বড় খেলাটা খেলতেই থাকা হবে। কাজেই এই যে এই আবেগটা, আহারে বিভুদা কত কম বেতন পেতেন, আহারে ৫ দশক সাংবাদিকতা করেও লোকটার একটা থাকার ঠাঁই হলো না, এসবে আমার তেমন আবেগ আসে না। আমি মনে করি এই আবেগ আমাদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য বিভুরঞ্জন সরকার সর্বশেষ যে চিঠিটি লিখে গেছেন তাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি এই সরকারের আমলে সর্বশেষ চাকরিটিতে তার আর থাকার উপায় রইল না, কারণ তিনি এমন একটা কলাম ছেপেছিলেন সম্পাদকীয় বিভাগের কর্মী হিসেবে, যেই উপসম্পাদকীয় বা কলাম বা নিবন্ধ ছেপে তাকে লাল চোখের সম্মুখীন হতে হয়েছিল এবং এমন ফোন পেতে হয়েছিল তার সংবাদপত্রটিকে, মানে আজকের পত্রিকা নামের সংবাদপত্রটিকে, যে সম্পাদক একরকম তার সঙ্গে কথাই বন্ধ করে দিয়েছিলেন। তার আর চাকরিটা, মানে সেই স্বল্প বেতনের চাকরিটাও আসলে আর করার উপায় ছিল না। এখন প্রশ্ন করুন তো কি কি প্রশ্ন করেছিলেন বিভুরঞ্জন সরকার তার এই চিঠিতে স্পষ্ট লিখেছেন, কিন্তু মূলধারার সংবাদ মাধ্যম চিঠিতে তিনি কি লিখেছেন তা লিখবার একেবারে সাহস করছে না। লিখছে তিনি একটা খোলা চিঠি লিখে গেছেন, জীবনের নানা সংগ্রামের কথা বলছেন, কিন্তু এই চিঠিতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব
পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে। তার একটি লেখার জন্য ওই পত্রিকাটির অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে বলে অভিযোগ করে বিভুরঞ্জন সরকার লেখেন, মাঝারুল ইসলাম বাবলার একটা লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? ভাবুন তো, বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনায় ভেসে উঠবে না তো কার মরদেহ ভেসে উঠবে? যেই সাংবাদিক বোঝেন না এ দুটো প্রশ্ন বাংলাদেশের এই সরকারের আমলে মূলধারার সংবাদ মাধ্যমে করার বিপদটা কি, তাহলে বুঝুন বিভুরঞ্জন সরকারের না মরে বা বিভুরঞ্জন সরকারকে না মেরে কোনো উপায় আছে কিনা। এখন ভাবুন তো, আপনি নিজেকে প্রশ্ন করুন, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর 1 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত কেন জানা গেল না ঠিক কোন ব্যবস্থাপনায়, কার ফোনে, কার তৎপরতায়, কিভাবে ঠিক হলো যে সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা 5ই আগস্ট ভারত চলে যাবেন? কখন, কে, কিভাবে এই সিদ্ধান্ত নিল? তার মানে সামরিক বাহিনীকে জড়িয়ে এই প্রশ্নটি করাতেই যত আপত্তি। আপনি ভাবছেন এ কথা তো হরহামেশা শুনছি। ভেবে দেখুন, কখনো মূলধারার গণমাধ্যমে এ কথা আপনি শোনেননি, পড়েননি, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর কোথাও, কিংবা দেখেননি যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, এমন কোথাও। তার মানে সামরিক হেলিকপ্টারে যে শেখ হাসিনা গেছেন সামরিক ব্যবস্থাপনায়, সে সময় ঘটে গিয়েছিল একটা সামরিক কু, যার পেছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে জড়িত ছিলেন, তার মানে তা নিয়ে প্রশ্ন তোলা মানা। তার মানে প্রশ্ন তোলা মানা, সামরিক বাহিনী কি ভূমিকা রাখছিল? প্রশ্ন তোলা কি সেজন্যই মানা যে পুলিশ বাহিনীকে কারা হত্যা করলো, পুলিশ বাহিনীকে পিটিয়ে মারলো কারা, আনসার বাহিনীর বুকে, আনসারের কম্পাউন্ডের ভেতরে ঢুকে 7.62 বোরের গুলি চালিয়ে কারা তাদের হতাহত করলো? ব্রিগেডিয়ার সাখাওয়াত তো সেই প্রশ্ন করেই, তিনি সাবেক সেনা কর্মকর্তা মানুষ, কাজেই তিনি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে বস্ত্র উপদেষ্টা হয়েছেন। কিন্তু ছাপোষা সাংবাদিক এই প্রশ্ন করলে যে শুধু তো পুলিশের গুলিতে ছাত্র জনতা মারা যায়নি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে, এমন প্রশ্ন তুললে তার মানে লাশ ভেসে উঠবে মেঘনায়। এই বার্তাটি পরিষ্কারভাবে দেওয়ার জন্যই কি এমন একটা চিঠি দিলেন বিভুরঞ্জন সরকার? আর তারপরেই 36 ঘন্টা নিখোঁজ থাকার পর সেই মুন্সিগঞ্জের নদীতে ভেসে উঠল 71 বছর বয়সী বিভুরঞ্জনের লাশ। বলুন তো, প্রশ্ন করুন। এই যে গত 1 বছর ধরে এত এত গবেষণা আর গোয়েন্দা তৎপরতার ফলাফলে আমরা শেখ হাসিনা তার দফতরে গণভবনে বসে সে সময় আইজির সঙ্গে কি কথা বলছিলেন, কিংবা তার আত্মীয় ফজলিনুর তাপসের সঙ্গে কি কথা বলছিলেন, এমন নানা অডিও বার্তা বেরিয়ে আসছে। শেখ হাসিনার সঙ্গে তখন দফায় দফায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক হচ্ছিল। কই, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার আলাপের সেই অডিও আলাপ কোথায়? যেই অডিও আলাপ থেকে আমরা জানতে পারতাম শেখ হাসিনাকে কেন সামরিক ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে ভারত পাঠানো হলো। বাংলাদেশের সংবাদ মাধ্যম এত এত নিহত ব্যক্তিদের পরিবারের কি অবস্থা, কি দুর্দিনের মধ্য দিয়ে তারা যাচ্ছে, সেসব নিয়ে খবর প্রকাশ করলো। কই, বাংলাদেশের সংবাদ মাধ্যম তো হবিগঞ্জের সেই পুলিশের কথা প্রকাশ করলো না, যেই পুলিশের বিনিময়ে সেনাবাহিনী 5ই আগস্ট থানা থেকে, হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে অন্য সবাইকে ছাত্র জনতার সামনে ছাড়িয়ে এনেছিল, কিন্তু রেখে এসেছিল পিটিয়ে মারবার জন্য সেই হিন্দু পুলিশটিকে। কই, বিবিসি বাংলা বছর খানেক পর সাহস করার আগে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তো এমন ভয়াবহ হত্যাকাণ্ডের কথা প্রকাশ করলো না। সিরাজগঞ্জের এনায়েতপুরের যে থানায় 15 জন পুলিশ সদস্যকে পিটিয়ে মারল আগস্টের 3 তারিখ ছাত্র জনতা, কই সেই পুলিশ পরিবারের কোনো সদস্যের সঙ্গে এই ভয়াবহতা নিয়ে আর তো কখনো প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর, যমুনা টিভি, সময় টিভি কেউ কথা বললো না। ভাবুন তো, সেই পুলিশ পরিবারগুলো কোথায়? সেই পুলিশ পরিবারগুলোর মৃত্যুর বিচার পাবার তার মানে কোনো অধিকার নেই? এই প্রশ্নগুলো করা বন্ধ রাখা হয়েছে, এই প্রশ্নগুলো করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারা নিষেধ করছেন সেটা জানতে প্রশ্ন করা দরকার আজকের পত্রিকায় কে ফোন করেছিলেন, যে কারণে শেখ হাসিনার পালানো, পুলিশের গুলি ও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেও জঙ্গিরা মানুষ হত্যা করেছে সেই লেখাটি বিভুরঞ্জন সরকারের সম্পাদিত পাতা থেকে সরিয়ে নিতে হয়েছিল। কে ফোন করেছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সাংবাদিক, নাকি ফোন করেছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, মানে কোনো গোয়েন্দা সংস্থা যারা এ ধরনের ভয় ভীতি নিউজ রুমগুলোতে বছরের পর বছর, মানে 1-11 সরকারের আমলে তো বটেই, সেই অপারেশন ক্লিন হার্টের সময় থেকে, বিএনপি সরকারের আমল থেকে, মানে যখন থেকে নিউজ রুমে অবারিতভাবে চালিয়ে আসছে, মানে কারা কারা ফোন করছে এখনো পত্রপত্রিকায়? এ কথা কি লিখবে মূলধারার সংবাদ মাধ্যমগুলো? সাহস আছে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর জানানোর বা বলার যে একদিকে ইউনূস সরকার
সরকার শুধু 400-র মতো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে তাই নয় যে ডক্টর ইউনূস সরকার প্রায় 200 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলেও কোন খবর ছাপা যাবে, কোন খবর ছাপা যাবে না তা নিয়ন্ত্রণ করা হচ্ছে সরকার এবং গোয়েন্দা সংস্থার তরফ থেকে। এ কথা বলবার বা লিখবার সাহস করবেন কেউ? সাহস করলেই হয় মরতে হবে, না হলে মেরে ফেলা হবে। বিভুরঞ্জন সরকার হতাশার কথা লিখতে গিয়ে বলেছেন যে একদিকে যেমন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে তাকে আওয়ামী লীগ হিসেবে ট্যাগ দেওয়া হয় বা আওয়ামী লীগ ঘরানার বলে চিহ্নিত করা হয়, কিন্তু কখনো কোনো আমলে তিনি পুরস্কার পাননি বা কোনো অর্থ সম্পদ উপহার বা সুবিধা বরাদ্দ পাননি। দেখুন, সৎ সাংবাদিক, কর্মজীবী সাংবাদিকের কপালটাই এমন। ডক্টর ইউনূস সরকারের আমলে কি হচ্ছে? শুধু কি প্রেস সচিব শফিকুল আলম সহ তার 6-7 জনের বাহিনীতেই সাংবাদিকেরা চাকরি পেয়েছেন? ডক্টর ইউনূস সরকারও তার সুবিধাভোগী সাংবাদিকদের ব্যাংকের পরিচালক বানিয়েছেন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালক বানিয়েছেন, কেউ কেউ পরিচালক হয়ে বসেছেন এমনকি কোনো পাওয়ার কোম্পানির, ভাবতে পারেন। আর বিদেশের রাষ্ট্রদূত হয়েছেন, বিভিন্ন দূতাবাসে প্রেস সচিব, প্রেস মিনিস্টার তো হয়েছেনই, এছাড়াও সরকারের নানা রকম সুবিধাভোগী পদ বরাদ্দ হয়েছে ডক্টর ইউনূসপন্থী সাংবাদিকদের জন্য। কেউ কেউ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও হয়েছেন। কাজেই বিভুরঞ্জন সরকার সংবাদ মাধ্যমের সাংবাদিকতার যে ভয়াবহ দশার কথা তুলে ধরেছেন তা কিছু বদলে যায়নি। কোনো সাংবাদিকের এ আমলেও বিরাট করে কপাল খুলে গেছে। আর কেন বিভুরঞ্জন সরকার বলছেন বলুন তো? অবস্থা আরো কাহিল হয়েছে। যে কোনো সাংবাদিক সে কথা স্বীকার করবেন যে মব করে পেটোয়া বাহিনী পাঠিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করে, মানে 1000-এর বেশি সাংবাদিকের চাকরি গেছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করে নিজেদের পছন্দ মতো নিজেদের দলের লোককে সম্পাদক থেকে শুরু করে একেবারে নিউজ রুমের সকল পদে বসিয়ে দেওয়ার যে খেলা, যে প্রকল্প ডক্টর ইউনূস সরকার নিজ হাতে বাস্তবায়ন করেছে, তা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এমন এক বিপদে ফেলেছে যে মূলধারার সংবাদ মাধ্যম আবার কবে মুখ খুলবে তা বলা খুব মুশকিল।